ইরান চুক্তি না মানলে ব্যবস্থা নেব, হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে, জানালেন গালিবাফ। এরপর জানাবো ইরানের ১,২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র। আরও জানাবো কাতারের বৃহত্তম এলএনজি স্থাপনায় বিস্ফোরণে নিহত ১৩। সর্বশেষ জানাবো ৬ মাসে মায়ানমার সেনাবাহিনীর হাতে নিহত শত শত মানুষ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে করা চুক্তি মেনে না চলে তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি তাদের চুক্তির শর্ত পূরণ না করে অথবা তারা যদি সঠিক আচরণ না করে তাহলে আমি যা করার প্রয়োজন তাই করব। এদিকে ট্রাম্প দাবি করেন, ইরানের জন্য অবমুক্ত করা অর্থ কেবল যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কেনার জন্য ব্যবহার করার কথা ছিল। তবে ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আন্দোল নাসের হেম্মাতি বলেছেন, বর্তমান সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য বা কৃষি উপকরণ কেনার কোনো বাধ্যবাধকতা তেহরানের নেই। ট্রাম্প আরও বলেন, অবমুক্ত করা সব অর্থ শেষ পর্যন্ত খাদ্য কেনার মাধ্যমেই ফিরে আসবে, যা তাদের খুব প্রয়োজন। তাদের ৯ কোটি ১০ লাখ মানুষ রয়েছে, কিন্তু তারা নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করতে পারে না। তাই আমরা যে অর্থ ছাড় দিচ্ছি তা শেষ পর্যন্ত আমাদের কৃষকদের কাছেই ফিরে যাবে। ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালীর প্রশাসন এবং নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অবসান নিয়ে অনুষ্ঠিত আলোচনার পর দেশে ফিরে তিনি এই মন্তব্য করেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গালিবাফ বলেন, হরমুজ প্রণালী আর কখনো যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। আন্তর্জাতিক আইনের আওতায় এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের তত্ত্বাবধানে পরিচালিত হবে। নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সুইজারল্যান্ডের বিলাসবহুল পর্যটন কেন্দ্র বুর্গেনস্টকে অনুষ্ঠিত আলোচনা থেকে ভালো অর্জন এসেছে। গালিবাফ বলেন, আমার মতে এই সফর ইতিবাচক ফল দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে আলোচনা, লেবানন ইস্যু, তেলের ওপর ছাড় এবং ইরানের জব্দকৃত অর্থ মুক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এদিকে সুইজারল্যান্ডে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের জব্দ করার সম্পদ নিয়ে ওয়াশিংটনের একটি বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি জানান, ইরান যাতে এই অর্থ সন্ত্রাসবাদে অর্থায়ন না করে বরং সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও কাতার যৌথভাবে একটি বিশেষ প্রক্রিয়া তৈরি করছে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল ইরানের অবমুক্ত করা অর্থ দিয়ে মার্কিন পণ্য কেনা নিশ্চিত করা, যা একই সাথে আমেরিকার অর্থনীতি এবং ইরানের সাধারণ জনগণের উপকারে আসবে। বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে দীর্ঘদিনের আটকে থাকা ইরানের ১,২০০ কোটি ডলার বা ১২ বিলিয়ন ডলার রাষ্ট্রীয় আর্থিক সম্পদ ছেড়ে দিতে চূড়ান্তভাবে সম্মত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের টানা ১৮ ঘণ্টার ম্যারাথন সংলাপ শেষে এই সমঝোতা হয়েছে বলে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি আরও জানান যে এই বিশেষ চুক্তির আওতায় ওয়াশিংটনের সঙ্গে সফল সমঝোতার পর অবরুদ্ধ অর্থ অবমুক্ত করার পাশাপাশি তেহরানের জ্বালানি তেল ও পেট্রোরাসায়নিক বা পেট্রোকেমিক্যালের ওপর থেকে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাও সাময়িকভাবে শিথিল করা হয়েছে। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে দাপ্তরিকভাবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো ধরনের কৃষিপণ্য কিনতে তেহরানকে কোনোভাবেই বাধ্য করা যাবে না। এই অবমুক্ত হওয়া বিশাল অঙ্কের অর্থ ঠিক কোন খাতে ব্যবহার করা হবে সেই সার্বিক সিদ্ধান্ত সম্পূর্ণ স্বাধীনভাবে ইরান নিজেই গ্রহণ করবে। কাতারের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন। রোববার রাতে রাসলাফাল শিল্পাঞ্চলে এই প্রযুক্তিগত দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিস্ফোরণের পর আকাশ কমলা রং ধারণ করে এবং আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। কর্তৃপক্ষ জানায়, রাজধানী দোহা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এই বিস্ফোরণটি ঘটে। তবে এর কম্পন দোহার কেন্দ্রস্থল পর্যন্ত অনুভূত হয়, ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ সেরিদা আল কাবি বলেন, এটি কোনো নাশকতা বা শত্রুতামূলক ঘটনা নয়, বরং একটি দুর্ঘটনা। তিনি আরও বলেন, এই ঘটনার কারণে দেশের রপ্তানি কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নিহত ব্যক্তিরা সবাই ভারত এবং পাকিস্তানের নাগরিক। দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে তারা কাতার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং নিহত এবং আহতদের পরিবারের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এর আগেই চলতি বছরের শুরুতে রাসলাফাল বন্দরে আঞ্চলিক সংঘাতের সময় হামলার কারণে বড় ধরনের ক্ষতি হয়েছিল। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত এই স্থাপনায় নতুন এই বিস্ফোরণ আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। কাতার এনার্জি জানিয়েছে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে কয়েক বছর সময় লাগতে পারে এবং এতে তরলীকৃত গ্যাস উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাবে। উৎপাদন বন্ধ এবং আংশিক স্থগিতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
মিয়ানমারের সাধারণ নির্বাচনের পরবর্তী 6 মাসে জান্তা সরকারের হামলায় 700 জনের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। জাতিসংঘ তাদের এক নতুন প্রতিবেদনে জানিয়েছে যে গত আগস্ট থেকে জানুয়ারি মাসের মধ্যে অন্তত 702 জন সাধারণ মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে 224 জন নারী এবং 153 জন শিশু রয়েছে। প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়ে আয়োজিত এই নির্বাচনকে বিশ্ববাসী একটি প্রহসন হিসেবে দেখছে। বিশ্ব সংস্থাটি জানিয়েছে যে দেশটিতে বর্তমানে আন্তর্জাতিক মানবাধিকার সহায়তার পরিমাণ কমে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও অনেক বেড়ে গেছে। সাগাই অঞ্চলটি সাধারণ মানুষের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই একটি এলাকাতেই সামরিক অভিযানে 191 জন বেসামরিক মানুষ মারা গেছেন। গত অক্টোবর মাসে সাগাইংয়ের চাওং ও এলাকায় একটি বিদ্যালয়ের সামনে উৎসবমুখর পরিবেশের ওপর জান্তা বাহিনী বোমা বর্ষণ করে। 4 শিশুসহ 23 জন সাধারণ মানুষ সেখানে নিহত হন। এছাড়া ডিসেম্বর মাসে তাবাইন এলাকায় একটি চা দোকানে ফুটবল ম্যাচ দেখার সময় বিমান হামলায় 19 জন মারা যান। প্রতিবেদনে রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর আরাকান আর্মির নির্যাতন এবং জোরপূর্বক সেনা দলে নেওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।